সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমরা তো দেখতেই পাচ্ছ যে একটা ক্রিয়েটিভ কোশ্চেন যশোর বোর্ডের 2022-এর ছেলেটা। তো এই অঙ্কটা এখন আমরা সলভ করার চেষ্টা করব এবং সাথে সাথে শিখব। কি বলো? ঠিক আছে, চলো দেখো তাহলে আমাদের অঙ্কটা কি বলছে। 2 প্লাস 7 প্লাস 12 প্লাস 17 প্লাস আরও অনেক আছে, তাই না? এভাবে ধারাটি একটা সমান্তর ধারা। হ্যাঁ বন্ধুরা, এখানে বোঝাই যাচ্ছে যে এটা একটি সমান্তর ধারা। কেন সমান্তর ধারা? সমান অন্তর, অর্থাৎ অন্তর মানে বিয়োগ। দেখো তো দেখি 7 মাইনাস 2 ইকুয়াল কত? কত পাই আমরা? 5 পাই, তাই না? আচ্ছা, আবার দেখো 12 মাইনাস 7 ইকুয়াল 5। ক্লিয়ার? তাহলে অবশ্যই এটা কি সমান্তর ধারা, অন্তরটা সমান। দেখো এখানেও 5, এখানেও 5। তাহলে আমরা কি বলতে পারি? যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ। দেখো 7 অথবা তুমি 12 ধরো, 12 মাইনাস, তো যে কোনো পদ ধরে নিলাম 12 মাইনাস 7 5, আবার 17 মাইনাস 12 ইকুয়াল 5, যে কোনো পদ তার পূর্ববর্তী পদ, অর্থাৎ অ্যানিয়ন টার্ম মাইনাস প্রিভিয়াস টার্ম। ঠিক আছে, আমরা একই মান পাই। তাহলে এটা একটা সমান্তর ধারা। তো আমরা ধারাটা বুঝলাম। এখন দেখো বন্ধুরা, ক নাম্বার আমরা যখন যেটা করব, যেভাবে করব, যেখানে আমাদের সমস্যা সেখানে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। তাহলে শুরু করি। ক নাম্বার দেখো, ক নাম্বার আমাদের প্যান খুব সমস্যা করে, তাই না? তাহলে এখানে আমরা লিখি দেয়া আছে, দেয়া আছে, বা এখানে লিখলেও হয়, তোমার ইচ্ছে, তুমি যেটা লেখো। দেয়া আছে কি? সমান্তর ধারাটি লিখি। সমান্তর ধারাটি, সমান্তর ধারাটি কি দেয়া আছে? 2 প্লাস 7 প্লাস 12 প্লাস 17 সরি প্লাস ইত্যাদি ইত্যাদি আরও আছে, তাই না? তাহলে লিখি যে এখানে ধারার প্রথম পদ, প্রথম পদ, প্রথম পদকে আমরা এ দিয়ে প্রকাশ করি এই সমান্তর ধারার ক্ষেত্রে। এটা মনে রাখলেই চলবে। প্রথম পদটা কি দেখো তো? এই যে 2, আমরা লিখি 2। এখন আমাদের সাধারণ অন্তর, সাধারণ মানে কমন, যেটা সবার ভিতরে আছে। অন্তর মানে সাধারণ বিয়োগ, যেটাকে বলা হয় সাধারণ অন্তর। আমরা কিভাবে বের করি? যে জন্য আমরা চিনলাম যে এটা একটা সমান্তর ধারা। কিভাবে চিনলাম? এই সাধারণ অন্তরের মাধ্যমে, তাই না? সাধারণ অন্তর অর্থাৎ সাধারণ বিয়োগ যেটা। অর্থাৎ এখানে ডি কেন লিখছি? কারণ এটা হচ্ছে কমন ডিভিশন, অর্থাৎ কমন যেটা কত? যে কোনো পদ তার পূর্বের পদ। তাহলে 7 লিখি, মাইনাস 2 দিই, একই কথা, অথবা 12 মাইনাস 7 একই কথা, ইকুয়াল 5। ক্লিয়ার? আমাদের ক নাম্বার প্রশ্নটা বলছে সমান্তর ধারাটির দশম পদ নির্ণয় করো। বন্ধুরা, তোমরা তো জানো যে ধারার যদি প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হয়, সেই ক্ষেত্রে আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হয়, তাই না? সেই সূত্রটা কি? আমরা এখানে সরাসরি সূত্রটা লিখি। আমরা আমরা জানি, আমরা জানি সমান্তর ধারা লিখলাম, যদিও লেখার প্রয়োজন ছিল না। সমান্তর ধারা, সমান্তর ধারায় যদি প্রথম পদ এ এবং সাধারণত ডি হয়, তবে সমান্তর ধারার এন তম পদ, এন তম পদ। এতটুকু কষ্ট করো, এই জিনিসটা এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, সমান্তর ধারার এন তম পদ, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রটা আমাদেরকে কষ্ট করে হলেও মনে রাখতে হবে। ক্লিয়ার বন্ধুরা? আচ্ছা, তাহলে যদি এখানে বলতো এম তম পদ, তাহলে এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি। ক্লিয়ার? যদি বলা হতো, ফেসবুক তো খুব চালাবো না,
যে সমান্তর ধারার ফেসবুকতম পদ, তাহলে এ প্লাস ফেসবুক মাইনাস ওয়ান ইন্টু ডি। মজা করলাম, ঠিক আছে? আসলে এরকম তো হয় না, তাই না? তোমরা ফেসবুকে তো বেশ আকৃষ্ট, ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, তাই না? তো আমি তোমাদের বলে থাকি সাধারণত অঙ্ক করার সময় অন্তত এইদিকে যেন একটু স্লিপ খেয়ে তোমার পড়াশোনার মধ্যে যায়। তুমি ফেসবুকে দেখো বা ইউটিউবে একটু দেখো, ক্লাসগুলো দেখো, তাহলেই চলবে, সমস্যা নেই। ঠিক আছে? আমি দেখতে একবারে মানা করি না, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখানে আমার প্রশ্নে বলছে কি সমান্তর ধারার দশম পদ নির্ণয় কর। তাহলে আমরা দশম পদ কিভাবে নির্ণয় করব? আমরা বলছিলাম n-তম পদ এত, তাহলে 2তম পদ 2 মাইনাস 1, 5তম পদ a প্লাস 5 মাইনাস 1। তাহলে আমরা ধারায় দশম পদ, 10 দিয়ে মদে দশম পদ, তাই না? তাই তো বলছে প্রশ্নে দশম পদ। তাহলে লিখি a প্লাস এখানে 10 মাইনাস 1 ইন্টু ডি, ব্যাস হয়ে গেল। তো আমরা এ প্লাস 10 থেকে 1 গেল 9 থাকে, 90 ইকুয়াল এর মান কত? আমরা কি পেয়েছি? 2, বসিয়ে দিই 2। তারপরে এখানে প্লাস প্লাস দিলাম, এখানে 9, ডি এর মান আমরা কত? 5 পেয়েছি, গুণ দিয়ে দিলাম এটার সাথে। এরকম থাকলে কিন্তু এগুলো গুণ বোঝায়, যেমন এ বি সি ডি। এর মানে কি জানো? এ গুণন বি গুণন সি গুণন ডি। আবার যদি একটা তোমার সংখ্যার সাথে ডি থাকে, তাহলে 5 গুণন ডি, এরকম কিন্তু। এটাও তোমরা জেনে নাও। হ্যাঁ, ম্যাক্সিমাম নিশ্চয় জানো, কিন্তু অনেকেই মনে হয় জানো না। এর ভিতরে যারা একবারে আমরা কম বুঝি তারা আর কি। দেখো তাহলে এই 9 এর সাথে ডির গুণ সম্পর্ক, ডি এর মান কত? 5, বসাই দিলাম 5। তাহলে 2 প্লাস 45 ইকুয়াল 47। মনে হয় এটাই আমাদের আনসার হওয়া উচিত, কি বলো? এটাই আমাদের আনসার, এছাড়া আর কিচ্ছু করার নাই। তাহলে বন্ধুরা, আমরা 2 মার্কস পেয়ে গেলাম। এখন আমরা খতে চলে যাই। দেখো খ নাম্বার কি বলছে। খ এতটা সহজ হবে না, একটু তো কঠিন লাগবেই। কঠিন বলতে কিচ্ছু নাই, তুমি ইচ্ছে করলে তোমার মন যা চায় তাই জয় করতে পারবে। তার জন্য তোমার দরকার প্রাণান্তর চেষ্টা, ঠিক আছে? চেষ্টা করলে তুমি যেখান থেকে শুরুই করো না কেন সেখান থেকেই পারবে। তুমি আগে অঙ্ক করো নাই তাতে কি আছে? প্রত্যেকটা লাইনই যখন তুমি করছো পাশে সাইড নোট আছে, করার সময় তুমি যদি ওই জিনিসটা প্রয়োগ করে বুঝো তাহলেই চলবে। এত কিছু জানার প্রয়োজন নাই, ঠিক আছে? যে একবারে শুরু থেকে করতে হবে আমাকে, আমি তো ক্লাস 9-এ ফাঁকি দিয়ে আসছি, ক্লাস 8-এ ফাঁকি দিয়ে আসছি, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? ফাঁকি যা দিছো দিছো, আর দিও না, ঠিক আছে? দেখো এখন খ নাম্বার, আমরা সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল হচ্ছে এত বলে n এর মান তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে ক থেকে আমরা কি কি পেয়েছি সেটা আমরা লিখে নিতে পারি, তাই না? কারণ সমান্তর ধারার প্রথম পদ আমাদের লাগবে, আবার ডি এর মানটাও তোমার লাগবে, তাই না? তা না হলে তো তুমি সূত্র প্রয়োগ করতে পারবে না। বলছি ঠিক আছে, যে সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদে যোগফল এত হলে n এর মান নির্ণয় করো। ভেরি গুড। তাহলে তোমার অবশ্যই উদ্দীপক ফলো করতে হবে। তোমার উদ্দীপকটা কি বলছে? যেহেতু সমান্তর ধারার উদ্দীপক হচ্ছে এটা, তাহলে আমরা লিখি যে কি লিখতে পারি? যে ক হতে পাই, ক হতে পাই, ক হতে পাই প্রথম পদ। প্রথম পদ আমরা লিখেছিলাম এ ইকুয়াল 2, তাই না? এবং সাধারণ অন্তর, সাধারণ অন্তর, common division, because it is arithmetical series. Okay, it is arithmetical series which is first term is a equal to common different d equal কত পেয়েছি আমরা? 5 পেয়েছি, তাই না? হ্যাঁ, অবশ্যই 5 পেয়েছি।
আমাদের আর কি দেয়া আছে? আরো কিছু কি দেয়া আছে? না। আমাদের বলছে যে সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। বন্ধুরা, n সংখ্যক আমরা কিন্তু সূত্র কিন্তু আগে কখনোই লিখিনি। আমরা যখন সমস্যায় পড়ছি তখন পাশের সাইড নোট লিখছি। ঠিক আছে? অর্থাৎ আমরা যখন প্রয়োগ করব, হ্যাঁ? অঙ্কটা যখন শিখব, শেখার সাথে আমার সূত্রও শেখা হয়ে যাইতেছে। ঠিক আছে? তুমি প্রতিদিন যদি অঙ্কটা করো আর প্রতিদিন যদি তুমি সাইড নোট লেখো, তাহলে তোমার সূত্রের প্রবলেমটা হচ্ছে না যে কেন স্যার এই লাইনটার পর এই লাইন লিখছে। এই সূত্রটা এখানে প্রয়োগ করছে। তো তাতে করে তোমার ওই একবারে একসাথে চাল ডাল মিলে জগা খিচুড়ি পাকানোর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? তো আমরা লিখতে পারি যে আবার কলমের কালি তো শুকায় যায় এত কথা বললে। দামি লাই। দেখো এখানে আমরা লিখি যে কি লিখতে পারি? সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল এত। ঠিক আছে? এত বলি। তাহলে আমরা জানি যদি প্রথম পদ a আমরা জানি প্রথম পদ a এবং সাধারণ অন্তর d হলে আমরা জানি ধারার সমান্তর ধারা। সমান্তর ধারা। ধারা লিখলাম n সংখ্যক ধারার n সংখ্যক পদের সমষ্টি। এটা কিন্তু মনে রাখতে হবে। n করতে করতে n বাই 2 এটা কিন্তু সমষ্টি n তম পদ নয়। 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। খুব সুন্দর, আমরা এটা জানি। যদি এটা অ্যারিথমেটিক্যাল সিরিজ হয় অর্থাৎ সমান্তর ধারা হয় তাহলে n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d আর n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n বাই 2 মাল্টিপ্লাইং 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। অর্থাৎ তুমি nth টার্ম কি the sum of n term a equal n by 2 2a plus n minus 1 into d যারা ইংলিশ ভার্সনে রয়েছে তারা লিখবে। এখন দেখো বন্ধুরা এখানে ধারার n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এত। এখন দেখো তো ধারার প্রথম n সংখ্যক এখানে প্রথম দিতে পারো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি এত। তাহলে আমরা লিখি প্রশ্ন মতে। খুব সুন্দর করে আমরা লিখলাম প্রশ্ন মতে। এইটা লিখলাম। এটা কি ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি না? আচ্ছা লিখলাম এটা n by 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এইটি তো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি এটা না? এটা এইটার সমান দেখো আমরা এইটা লিখতে পারি না যে ধার n সংখ্যক পদের যোগফল। যোগফলও লিখতে পারতাম আমরা। যোগফল আর সমষ্টি একই কথা। যে লাও সেটাই আবার কদু। তাহলে দেখো এইটাকে আমরা লিখতে পারি 2 2 3 5। একটু শর্ট করলাম তাই না বন্ধুরা? তুমি আবার কিছু মনে করো না। যেহেতু n ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি মানে যোগফল। দেখো তাহলে আমরা যে শর্তানুযায়ী লিখেছি সেই শর্তের সাথে আমাদের যুক্তিগুলো সঠিক আছে কিনা সেটাই হচ্ছে মুখ্য বিষয়। তো বন্ধুরা, তো আমরা এবার দেখো আমাদের যেহেতু প্রশ্নে বলছে যে n এর মান নির্ণয় করতে হবে তাই না? তো আমরা n এর মানটা বের করার চেষ্টা করি। দেখো কিভাবে বের করি। n by 2 লিখলাম 2 মাল্টিপ্লাইং এর মান এটার সাথে কিন্তু মাল্টিপ্লাই সম্পর্ক গুণ সম্পর্ক এর মান 2 লিখলাম 2 তারপর প্লাস দিলাম প্লাস and তো আমাকে বের করতে হবে মাইনাস 1 ডির মান 5 দিলাম ব্র্যাকেট ইকুয়াল 2 2 3 5 2 2 3 5। এখন বন্ধুরা দেখো এখানে আমরা কি পাই n by 2 2 multiply 2 4 plus n minus 1 in bracket multiply 5 5 দিয়ে এই দুইটাকে গুণ তাহলে 5n minus 5 কে 1 দিয়ে গুণ 5 equal 2 2 3 5। আমরা এখন চলে আসবো এই পাশে। দেখো আপাতত আমরা এখানে লিখি
n বাই 2, এই লাইন থেকে লিখছি n বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 5 nটা আগে লিখলাম 5 n, এরপরে দেখো এখানে +4, এখানে +4 আর এখানে হচ্ছে -5, তাহলে +4 মানে তোমার আছে 4 টাকা, তোমার কাছে পাবে 5 টাকা, তাহলে তোমার কাছে আরো 1 টাকা পায়, সেই জন্য মাইনাস। আশা করি আমরা বুঝতে পেরেছি, অবশ্যই বুঝতে পেরেছি। এখন 2 2 3 5, clear? Now we can write n multiply 5 n minus 1 divided, এটা নিচের সংখ্যা, এখানে মনে মনে 1 আছে, তোমরা দিবা না এভাবে, ঠিক আছে? আমি বোঝানোর জন্য 2 আর 1 গুণ করলে 2 ইকুয়াল 2 2 3 5। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা এই অংশটা মুছে দিই, আমরা যা বোঝার বুঝেছি, তাই না? এখন দেখো এখানে আমরা কি পাচ্ছি, আমরা কিভাবে গুণ করলে আমরা খুব সহজভাবে মানটা পেতে পারি। এইটার নিচে মনে মনে 1 আছে, মনে মনে 1 আছে, 1 আছে। এখন আমরা ক্রস মাল্টিপ্লাই করব, 1 দিয়ে এটাকে যদি গুণ করি, এটার কোনো পরিবর্তন হয় না, তাহলে n এবং 5n গুণ করি, 5n স্কয়ার মাইনাস n দিয়ে যদি 1 কে গুণ করি n, 2 দিয়ে এটাকে গুণ করো, 2 2 3 5 মাল্টিপ্লাই 2, 5n স্কয়ার মাইনাস n ইকুয়াল, এটা গুণ করলে কত হয় দেখো তো বন্ধুরা, বেশ হবে 4 4 7 0, কি বলো, তাই হয় না? 4 4, কারণ এই যে 2 2 44 আর 37 কে 2 দিয়ে গুণ করলে 70, তাহলে 4 4, খুব সহজ আর কি, আমরা এই গুণটা করতে পারলাম। এখন দেখো আমরা কি করতে পারি, 5n স্কয়ার মাইনাস n, এটাকে আমরা কি ট্রান্সপোজিশন করি, অর্থাৎ পক্ষান্তর করি, এই পাশে নিয়ে আসলাম, ইকুয়াল এই পাশে কিছুই রইল না, 0। এভাবেই বুঝি, আসলে কি আমরা উভয় পাশে বিয়োগ করি সে কথাটা আমরা বলি না, আমরা এইভাবে বুঝতে অভ্যস্ত যে এখানে প্লাস আছে, সমান চিহ্নের ডান পাশ থেকে বাম পাশে আসলে চিহ্ন পরিবর্তন হয়, এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে গেছে, এখানে যদি মাইনাস থাকতো এখানে প্লাস হতো, আবার এই পাশ থেকে যদি আমরা এই এনটাকে ওই পাশে নিতাম, সমান চিহ্নের ডান পাশে নিতাম, মাইনাস আছে প্লাস হতো। এগুলো আমরা খুব সহজেই বুঝতে পারি না, তাই না? করতে করতেই বুঝবো। এখন দেখো বন্ধুরা, আমরা মিডল টার্ম করব, এটাকে ওই সেই উৎপাদক যেটার গুরুত্ব আমি সবচেয়ে বেশি দিয়ে থাকি, ঠিক আছে? উৎপাদক না পারলে আমরা কোনো অঙ্কই ভালো মতো আমরা করতে পারবো না, বিশেষ করে বীজগণিতের ক্ষেত্রে। ওকে, সো উই ক্যান রাইট 5n স্কয়ার, এটা গুণ করলে যা হবে ওইটাকে আস্তে আস্তে ভেঙে তারপরে তোমার কি করতে হবে। আমার তো এটা মুখস্থ আছে, 150n প্লাস 149n। দেখো 150n থেকে 149n যদি চলে যায় তাহলে মাইনাস n থাকে, আর 154 আর 149 যদি আমরা গুণ করি, এই দুইটার গুণফলের সমান হবে। ক্লিয়ার? আমি আর একটু বিশদভাবে আলোচনা করছি। এই দুইটা যদি আমরা গুণ, এই যে 5 আর এটা যদি আমরা গুণ করি, কত হয় দেখো, 0 5 7 35 5 5 4 20 20, তাহলে 3 23, ঠিক আছে, 22 এরকম হলো, তাই না? এখন এইটাকে এই তোমার এই 150 আর 149 যদি তুমি গুণ করো, এটাই পাবা,
ঠিক আছে? আর যোগ করলে দেখো এই যে মাইনাস সাইন হয়। আর আলোচনা করব না। এত আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তোমরা অবশ্যই আমার উত্তরযোগের ক্লাসটা দেখে নিবা। ঠিক আছে? মিডল টার্ম আমরা কিভাবে করেছি। এখন দেখো এখানে কি কমন যাচ্ছে? অ্যান্ড কমন যাচ্ছে। নাকি না 5 অ্যান্ড কমন যায়। 5 অ্যান্ড কমন যায়। কারণ 5 অ্যান্ড যদি কমন যায় এখানে অ্যান্ড শুধুমাত্র একটা থাকে মাইনাস। এখন 5 দিয়ে এটাকে যদি ভাগ দাও তাহলে কত হয়? দেখো তো দেখি 3 পাচ্ছে 15 আর একটা শূন্য, তাহলে 30 অ্যান্ড ক্লিয়ার। এখন দেখো এখানে আমরা বাকি অংশ তো লিখিনি, মাইনাস 4470 ইকুয়াল 0। এখানে এই দুইটি থেকে তুমি প্লাস 149 কমন নাও। কমন নিলে তোমার এখানে n থাকে, আর এখানে এটা যদি তুমি এটাকে ভাগ দাও তাহলে পাবা 30। আশা করি বুঝতে পেরেছি, কল 0। এখন তুমি যদি একটু কঠিন এখানে n মাইনাস 30 n 30 n থাকে না এখানে, আবার n মাইনাস 30 তুমি কমন নাও, এখানে পাচ্ছ 5n প্লাস 149 ইকুয়াল 0। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। বন্ধুরা এখন আমরা এ পাশে চলে আসি, কারণ আমাদের লেখাটা একটু বেশি। দেখো এখানে সো we can write, আমরা লিখতে পারি, দেখো গুণ আকারে আছে এরা, তো এরা আলাদা আলাদা ভাবে শূন্য হয়। ঠিক আছে? সো হয় n minus 30 equal 0, so n equal 30. Either n minus 30 equal 0, so n equal 30. এখানে neither অথবা লিখতে পারো বাংলায় যারা, 5n plus 149 equal 0. So 5n equal minus 149 and equal minus 149 divided 5. বন্ধুরা দেখো, আমরা যখন কোনো পদ বের করতে যাব, অর্থাৎ সেটা কখনোই ঋণাত্মক হতে পারে না, তাহলে আমরা লিখতে পারি it is not acceptable because anion term never negative value, right? সো আমরা এখানে লিখি it is not acceptable, অর্থাৎ গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, এতটুকু লিখলেই হবে। আর বিস্তারিত তুমি যদি লিখতে চাও যে ঋণাত্মক মান কোনো পদ হতে পারে না, ঠিক আছে, পদ সংখ্যা হতে পারে না, এত কিছু লেখা দরকার নেই, তুমি এটাই লিখবে। সো আমরা লিখতে পারি নির্ণয় মান n equal 30, this is our answer. অথবা যারা ভাষণে রয়েছে the required value of n equal 30. তো বন্ধুরা এরপরে আমরা আমাদের যে গ নাম্বারটি এখানে তুলে নিই জায়গার কারণে, এরপরে আমরা গ নাম্বারটা করার চেষ্টা করি। ঠিক আছে? দেখো তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা গ দেখো। গতে কি বলছে দেখো, যে তোমার তো উদ্দীপক অবশ্যই থাকবে, এখানে উল্লেখই আছে যে 2 নং উদ্দীপক হতে ধারাটি নির্ণয় করতে হবে তোমার। সেক্ষেত্রে তোমার দেখো এটা কিন্তু একটা গুণোত্তর ধারা, আর গুণোত্তর ধারা তো আমরা চিনি, তাই না? কিরকম? যেমন এটা তোমার ছিল সমান্তর ধারা এরকম 2 প্লাস 7 প্লাস 12, তাই না? এরকম এটাকে যদি গুণোত্তর ধারা প্রথমটাকে আমরা ধরি তাহলে এরকম থাকতো 2 প্লাস 4 প্লাস 8
প্লাস 16 দেখছো? ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি একবারে মনে করো সমুদ্র পর্যন্ত চলে যেত। তাই না? অর্থাৎ অসীম। এইভাবে চলেই যেত। এইটার নামই হচ্ছে গুণোত্তর ধারা। তুমি গুণ করে ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮ দেখছো গুণ করে যাচ্ছ, মাল্টিপ্লাই করে যাচ্ছ। এটাই হচ্ছে গুণোত্তর ধারা। তো আমরা গুণোত্তর ধারাটা কিন্তু জানি না। ধারাটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। কিন্তু তোমার এখানে কিছু শর্ত দেয়া আছে প্রশ্নে। কি শর্ত সেটা? দেখো সেই কন্ডিশন গুলো হচ্ছে এমন যে কোনো গুণোত্তর ধারার চতুর্থ পদ দেওয়া আছে তোমার। অন্য কোনো পদ দেওয়া থাকতে পারে। পঞ্চম পদ বা ষষ্ঠ পদ এবং এখানে উল্লেখ করছে সপ্তম পদ এত। চতুর্থ পদ এত এবং সপ্তম পদ এত। বেশ ভালো কথা। তাহলে আমরা অবশ্যই আমাদেরকে ধরতে হবে বা ভাবতে হবে যে আসলে গুণোত্তর ধারার প্রথম পদটা গেল কোথায়? আচ্ছা আমরা যদি এভাবে লিখি, মনে করি গুণোত্তর ধারার আ প্রথম পদ এ সাধারণ অনুপাত, আগে তো অন্তর ছিল। অনুপাত মানে হচ্ছে ভাগ। অর্থাৎ অনুপাত করবে তুমি। অর্থাৎ ১ম যে রাশিটা থাকবে এই ১ম রাশিকে ২য় রাশি দ্বারা ভাগ। ঠিক আছে? এটাই হচ্ছে অনুপাত। এখানেও ঠিক তাই। দেখো, এই দেখো, এই ১ম রাশিকে তুমি কি করবা? দেখো আবার কলমে একই সমস্যা। ১ম রাশিকে ২য় রাশি দ্বারা ভাগ। দেখো এই যে এখানে 2 কে 4 দেওয়া ভাগ। তুমি 2 কে 4 দিয়ে ভাগ যদি দাও, ভাগ তো এরকম, তাই না? এরকম না? এর মানে নিচে লেখা যায়, তাই না? দেখো, এভাবে কাটাকাটি করলে উপরে 1 এই হাফ হয়ে গেল, তাই না? আবার দেখো, তুমি anyone টার্ম ডিভাইডেড প্রিভিয়াস টার্ম। এর আগে বলছি anyone টার্ম কে সাবট্রাক্টেড বা মাইনাস প্রিভিয়াস টার্ম। এখন বলবো anyone টার্ম কে। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা কিন্তু খুব সহজেই আবার দেখো 4, 4 ভাগ কত? 8 দেখছো এই হাফই পাচ্ছ। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাই গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা যে জিনিসটা সেটা তুমি বুঝতে পেরেছ। এখন আমরা তো জানি না যে ধারার চতুর্থ পদ আছে এখানে, সপ্তম পদ আছে কিন্তু আমরা প্রথম পদ কি আমরা জানি না। তাহলে আমরা ধরে নিতে পারি বা আমরা এভাবে লিখতে পারি যদি যদি গুণোত্তর গুণোত্তর গোটা বুঝে নিও গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ কি বলছি এখন কিন্তু অনুপাত না, অন্তর না, এই অন্তর নয়, অনুপাত। গুণোত্তর ধারার ক্ষেত্রে অনুপাত, সমান্তর ধারার ক্ষেত্রে অন্তর। সোজা কথা। সাধারণ অনুপাত আর হয় তবে ধারার n-তম পদ ইকুয়াল a r n মাইনাস 1। এটা মনে রাখলেই হবে। যদি ধারার গুণোত্তর ধারার প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r হয় তবে ধারার n-তম পদ a, এই যে a, এই যে r টু দি পাওয়ার n মাইনাস 1। যদি m-তম হয় তাহলে a r m মাইনাস 1 ইত্যাদি, ইত্যাদি। তোমার রহিমতম, করিমতম যাই হোক উপরে n এর পরিবর্তে যে তম পদটা সেইটা বসায় দিলেই হয়ে গেল। ক্লিয়ার? এখন দেখো আমরা কিন্তু এখানে চতুর্থ পদ দেওয়া আছে, তাই না? তাহলে আমরা লিখি সুতরাং ধারার n-তম পদ যদি n-1 হয়, m-তম পদ যদি m-1 হয় তাহলে চতুর্থ পদ কেমন হবে? দেখি a r টু দি পাওয়ার 4 এই যে চতুর্থ এখানে n-তম তাহলে n এর পরিবর্তে 4 মাইনাস 1 ইকুয়াল দেখো a আর এই যে 4 থেকে 1 গেল 3 থাকে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। আবার সুতরাং
কততম পদ দেখো, আবার বলছি কি সপ্তম পদ, লিখি সপ্তম পদ, সপ্তম পদ এ আর 7 মাইনাস 1 ইকুয়াল এ আর 7 থেকে 1 গেল 6 রইল। কি বুঝতে কি আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে? মনে হয় না। তোমরা অবশ্যই ভালো মতো বুঝতে পেরেছ। এখন তাহলে আমরা কন্ডিশনটা লিখে ফেলি অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, অর্থাৎ প্রশ্ন মতে, প্রশ্ন মতে বা প্রশ্নানুসারে যে যা লেখো। দেখো চতুর্থ পদ কোনটা? চতুর্থ পদ এটা না, এ আর টু দি পাওয়ার কিউব, এইটা হচ্ছে চতুর্থ পদ। আচ্ছা তোমার প্রশ্ন কন্ডিশন কি বলছে? চতুর্থ পদ কত দেওয়া আছে? চতুর্থ পদ এই যে এটা চতুর্থ পদ, এই যে এ আর কিউব। চতুর্থ পদ সমান এই যে এটা √2/3। এখন ছোট্ট করে এখানে একটা আমরা ইকুয়েশন দিলাম, কারণ আমাদের তো একটা কিছু করতে হবে, তাই না? এবং দেখো বলছে সপ্তম পদ কত? এই দেখো এই সপ্তম পদ এটা না, হ্যাঁ এইটা। কিন্তু তোমার প্রশ্নে আবার কি কন্ডিশন দিয়ে দিচ্ছে? সপ্তম পদ এই যে এত, এইটা সমান 4/9√3, ইকুয়েশন নাম্বার 2। এখন আমরা এই যে দুইটা ইকুয়েশন করলাম, এই ইকুয়েশন থেকে আমরা এ এবং আর এর মান যদি আমরা বের করতে পারি, তাহলেই কিন্তু আমরা একটা ধারা নির্ণয় করতে পারবো, তাই না? দেখো এরকম থাকলে তো আর পারতাম না, যেহেতু এই যে দেখো চতুর্থ পদ, এটা হচ্ছে চতুর্থ পদ, এই যে চতুর্থ পদ, চতুর্থ পদ সমান এটা। আবার বলছি, আবার সপ্তম পদ, তুমি সপ্তম পদ সমান সূত্রের মাধ্যমে বের করছি এটা। এইটা সমান কত? এইটা লিখেছো, এইটা বারে বারে বুঝে বুঝে লিখবে, এবং প্রত্যেকটি লাইন যদি তুমি বুঝে লেখো, তাহলে তুমি ইচ্ছে করেও ভুল করতে পারবে না। ঠিক আছে? যে আমি ভুল লিখবো না, পারবে না তুমি। ঠিক আছে? দেখো তাহলে আমরা এটার সাথে এটা কি করা যায়? মনে হয় ভাগ করা যায়। আমরা ভাগ করি, তাই না? করতে করতেই তুমি পারবে। ঠিক আছে? যে আমি বুঝবো কি করে ভাগ করবো। বাবারে তুমি যখন করবে, বেশ কয়েকবার করবে, তখন তুমি অঙ্ক দেখলেই ঠিক বুঝতে পারবে। তাহলে সমীকরণ, ইকুয়েশন যাই বলি, 2/1, সমীকরণ 2 নং কে 2 কে 1 নং দ্বারা ভাগ করি। ভাগ করি, ভাগ তো বুঝোই। এই বাম, তাহলে 2 নং তো আগে লিখতে হবে। 2 নং এটা লিখলাম a r⁶। এখন 2 নং এর বাম পাশ এটা, 1 নং এটা, 1 নং এর বাম পাশ এটা, এটাকে এটা দিয়ে ভাগ, ডিভাইডেড a r কিউব। এখন আবার 2 নং আগে লিখতে হবে, ভাগ যেহেতু। আচ্ছা ভাগ আমরা একবারে বুঝাই দিই। ঠিক আছে? কিভাবে বুঝাই? দেখো 2 নং 4/9√3 ডিভাইডেড √2 নিচে 3। এটা কি দেখাই দিব? হ্যাঁ এটাও দেখাই দিব, যেহেতু ভাগ বলতেছো। ভাগ যদি আবার শেয়াল হয়ে যায় তাহলে তো আবার সমস্যা। কি লিখি? a r⁶ ভাগ a r কিউব, এরকম। যেহেতু ভাগ, তাই না? শ্রীগাল আসা যাবে না। এখন দেখো আমরা এটাকে a আর এটাকে কিউব আর আর কিউব লেখা যায় না? এই দেখো আর আর এখানে কিউব, এখানে 3টে, এখানে 3টে, 6টা হলো। নিচে লিখি, এটা ভাগ মানে তো নিচে, নিচে দিয়ে দিলাম a আর কিউব, নিচে দিয়ে দিলাম, ভাগ মানে নিচে, ইকুয়াল। এটাও ঠিক তাই, 4/9√3। এখন তুমি এটাকে তুমি গুণ দিয়ে দাও, গুণ দিয়ে দিলে উল্টে যায়, সেই 4/5 এর যে সরল অঙ্ক, উপরে যাবে 3, নিচে আসবে √2।
আশা করি আমরা বুঝতে পেরেছি। কাটাকাটি করার জন্য একটু আর কি এরকম করি আর কি, বুঝো নাই? এইটা কাটা, এইটা আর এইটা কাটা মিলছে, তাই না? মিললে খুব ভালো লাগে কাটতে আর কি। এখন এখানে কি পাচ্ছ তুমি? দেখো তো বাবারা, এখানে আমরা এইটাকে আমরা এক কাজ করি, 2 ইন্টু 2 লিখি, তাই না? এই যে 2 দুগুণে 4। এখানে আমরা এটা লিখি 3 ইন্টু 3, 9 হয়েছে, হয়েছে। এরপরে 3 দিই, হইল। আচ্ছা, মাল্টিপ্লাই দিলাম। এরপরে এটা 3 দিলাম, এটা √2 লিখলাম। নাকি ভুল বলছি? না, বলি নাই ভুল। ঠিক আছে আমাদের। এখন দেখো তো, এই পাশে তো আবার আর কিউব থেকে যায়, তাই না? রাখলাম। এই পাশে এই 2 টাকে এইভাবেই রাখলাম আপাতত। এই যে একটা 2 আছে, এই 2 কে আমি 2 বার লিখতে পারি না, √2 আলোচনা করেছিলাম কিন্তু। √2 ইকুয়াল, দেখো √2, 2 টা না, এই যে স্কয়ার দিলাম। স্কয়ার আর রুট কাটা যায়, রইল কি 2। তাহলে 2 সমান এটা লিখতে পারি না? অবশ্যই পারি, তাই না? তাহলে তাই লিখছি। এই 2 টাকে লিখছি 2 বার, আর এটা যা আছে তাই লিখছি। এখন এখানে কি করা যায়? এখানে এইভাবেই রাখি আপাতত। তারপরে দেখি। এই এত বড় করে না করলেও কিন্তু চলে, তাও করতেছি। বুঝি না তো, সেজন্য। এইটা আর এইটা কাটা যায়। এইটা আর, সরি, অসম্ভব এবং বেসম্ভব কাজ করে ফেলেছি। তাহলে এটা হলো কি ছিল? √3। এই 3 আর এই 3 কাটিং করি। ঠিক আছে? আশা করি মনে হয় বুঝতে পেরেছি। এখন দেখো এখানে আর কিউব। এখানে কি পাই? 2 √2, আর নিচে এখানে কি পাই? 3 √3। আহারে, মান তো মিলতেছে না, তাই না? খুব কষ্ট হচ্ছে মনে হয়। কি আর করা, আমরা আর একটু করি, দেখো। আর কিউব। এইটাকে কয়বার লেখা যায়? 2 বার লেখা যায় না? অবশ্যই যায়, আগের বার লিখছি না? এই যে 2 বার লিখলাম। এই 2 কে √2, আর এইটা তো আছেই, ইন্টু √2। দেখছো? দাঁড়াও না, এইটাকেও আমরা 2 বার লিখছি, √3, √3। এখন √3 ইন্টু √3, তাই না? √3 স্কয়ার। এই স্কয়ার আর রুট কাটা যায়, কাইটে দিলাম, 3 থাকে। তাহলে 3 সমান √3 ইন্টু √3, আর এই যে আরেকটা √3। দেখছো নি ঘটনাটা কি দাঁড়াইলো? আচ্ছা, এবার আমরা এই পাশে আসি, দেখি। এরপরেও যদি না বুঝি, ঠিক আছে, আমরা আবার আলোচনা করব। তোমরা শুধু আমার জানাই, ঠিক আছে? তোমরা তো কমেন্ট করো না, ঠিক আছে? যদি জানাও তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে আলোচনায় বসবো, এবং তোমাদের বোঝানোই হচ্ছে আমার উদ্দেশ্য, ঠিক আছে? তো দেখো, এবার এখানে আমরা কি লিখতে পারি? লিখলাম এখানে r3। ক্লিয়ার? দেখো তো, এখানে 2 √2 √2 √2 3 বার আছে, সর্বনাশ। তাহলে এইভাবে লেখা যায় না? অবশ্যই যায়, তাই না? 3 বার। আর এটাও 1 বার, 2 বার, 3 বার। হয় না? অবশ্যই হয়। কেন হয়? দেখো, √2 ইন্টু √2 ইন্টু √2, প্রত্যেকের সাথে 1 1 1 গুণ আকারে আছে। তাহলে √2 গুণ না, তাহলে পাওয়ারগুলো যোগ হয়, 1 যোগ 1 যোগ 1, 1 2 3। দেখছো কি কাণ্ড কারখানা? ঠিক আছে? আমি কিন্তু মোটামুটি বোঝানোর চেষ্টা করতেছি, তাই না? এত ভালো পারি না যদিও। এখন দেখো এখানে কি দাঁড়াইতেছে? এখানে দাঁড়াচ্ছে, দেখো, r³ দিলাম। এটাকে একবারে লিখি সোনারা, যেহেতু 2 টার উপরে কিউব, এই যে 2/3 ব্র্যাকেট দিয়ে বড় করে দেই। ব্যাস হয়ে গেল। সুন্দর হইল না? একসাথে প্রকাশ করলাম, 3 একবার লিখলাম। কারণ এটার উপরেও 3, এটার উপরেও 3। আবার রুট ওভার তো আছে। রুট ওভার না থাকলে কিন্তু, একটার উপরে যদি রুট ওভার না থাকতো তাহলেই কিন্তু আবার লেখা যাইত না। ঠিক আছে? এখন এক কাজ করো। এত কিছু বুঝার কোনো দরকার নাই। এখন তুমি এই যে এখানে কিউব আছে আর এখানে কিউব আছে, দাও বাদ দেন। তাহলে রইল শুধু r ইকুয়াল, এই ভিতরে যা আছে সবটুকুই তো থেকে যায়। তুমি তো শুধুমাত্র কিউব বাদ দিছো।
√2/3। আর এর মান কিন্তু তুমি কি পাইলে? √2/3 পেয়েছো। গুড। এখন তোমার কিন্তু বাকি আছে এর মান বের করা, তাই না? এর মান বের করা। তাহলে যে কোনো একটা সমীকরণে আমরা যদি এর মানটা বসিয়ে দিই তাহলে কিন্তু কেল্লা ফতে, তাই না? আচ্ছা, এবার আমরা কেল্লা ফতে করি। দেখো, ১ নং সমীকরণে ১ নং সমীকরণে ১ নং সমীকরণে আর এর মান বসাও ১ নং সমীকরণ। ১ নং সমীকরণটা তো মুছে ফেলছি, এখন নিব কই থেকে বলো তো দেখি? আমার মনে আছে। কারণ হলো কি, চতুর্থ পদ তো এরকম ছিল, এ আর কিউব ছিল, তাই না? আর এই যে বেটা এখানে লেখা আছে √2/3। দেখছো কত সহজে আমরা বুঝে ফেলাইলাম যে ১ নং সমীকরণে এটা ছিল চতুর্থ পদ, তার মানে ১ কম হইব, ওই যে 4 - 1। আচ্ছা, এখন তুমি দেখো এর মানটা বসায় দাও। না, তুমি তো এর মান বের করতে হবে তোমার। আর এর মান পেয়েছো, তাহলে লিখলাম এই যে মাল্টিপ্লাই দিলাম, কারণ আর এর সাথে গুণ সম্পর্ক। এখন এই যে আর এর মানটা হচ্ছে তোমার, এই যে আর আছে এখানে, আর এর মানটা √2/3 তার উপরে একটা হোল কিউব ইকুয়াল √2/3। যদি ভুল উঠাই তাহলে কিন্তু হবে না। আমি কিন্তু মাঝে মাঝে অঙ্ক ভুল উঠাই, ঠিক আছে? সেজন্য দুঃখিত, আগেই বইলা নিলাম। আমার ভিডিওগুলো দেখে তোমরা বুঝতে পারছো। তাহলে √2/3 লিখলাম, এইটার উপরে একটা স্কোয়ার দিলাম, আরেকটা বাকি রাখলাম, আরেকটার উপর দিলাম না। দেখছো কি কাজটা করলাম? এইটার উপরে দিয়েছি আর এইটার উপরে দিইনি। তাহলে এই যে দুইটা, এখানে হলো দুইটা আর এখানে হলো ১ আছে, ১ তো আর লেখা লাগে না। তাহলে এই ৩টা হইছে। গুড। তাহলে √2/3 কি মজার বিষয় এখানে আছে, আল্লাহই জানে। এই দিলাম, এইটা আর এইটা কাটা গেল, রুট। দেখছো কেন করলাম? এই তো কাটাকাটি করার জন্য। এই রুট আর 2 কাটা গেল, তাহলে 2/3 থাকে। এরপরে আবার এটা থেকেই যায়, √2/3 ইকুয়াল √2/3। কেমন বিদঘুটে চেহারা আসতেছে, দেখছো? আসুক, তাতে কোনো কি প্রবলেমের সমস্যা নাই, ঠিক আছে? আমরা করতে থাকি, হ্যাঁ? দেখো এখন এখানে আমরা কি করতে পারি, এখানে কি করা যেতে পারে, ঠিক আছে? সেটাই হচ্ছে আমাদের ভাবনার বিষয়। এই পাশে শুধুমাত্র রাখবো আমরা, ঠিক আছে? আর কিচ্ছু রাখবো না, শুধুমাত্র রাখবো, আর কিছুই রাখবো না। তাহলে কি করা যায়? এক কাজ করি, দেখো আমি একবারে ছোট্ট ছোট্ট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে এখানে থেকে 2√2 আর এখানে থেকে এটা গুণ 3, এই এই এইটার উপর রুট আছে কিন্তু 3, এরকম। এখন এখানে যা আছে তাই লিখলাম, জাস্ট গুণটা করলাম। বন্ধুরা একটু খেয়াল করো, গুণন দিলাম, ঠিক আছে? এখন এটার সাথে ভাগ করুন, এটাকে আমরা কি ভাগ করব। ভাগ করলে ওই পাশে চলে যাবে, না এই পাশেই দেখাই দিই, আবার আরেক ঝামেলা। 2√2, ঠিক আছে? 3√3, উল্টা চিহ্ন দিয়ে আমরা গুণ করলাম, 3√3 ডিভাইডেড, এটা ক্যান্সেল করার জন্য এটা নিচে দিব 2√3। বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। এই যে এটার যে বিপরীত চিহ্ন, অর্থাৎ 3√2 নিচে আছে, এই নিচেরটা দেব উপরে আর উপরেরটা দেব নিচে, ঠিক আছে? এইটা আমরা উভয় পাশেই গুণ করব, ঠিক আছে? তাহলে √2/3 মাল্টিপ্লাই 3√3, এখানে 2√2, দেখছো? অর্থাৎ উভয় পাশে আমরা এটা দিয়ে গুণ করলাম,
বুঝো নাই মনে হয় না? আমি আবার বলব। যতক্ষণ পর্যন্ত না বুঝবা ততক্ষণ পর্যন্ত করব। ঠিক আছে? দেখো, আমি ওইদিকে যাই, যেদিকে একটু জায়গা বেশি আছে এই লাইনটা করার জন্য। এখানেই ছাত্ররা সাধারণত ভুল করে। দেখো আমরা এখানে করব এই লাইনটা। যে এইটা কি করে এইভাবে হয়, তাই না? এটা আমরা সহজ পন্থা অবলম্বন করব। আমি শুধু এ রাখবো এই পাশে। এর মানটা যেহেতু আমাকে বের করতে হবে, তাহলে এ লিখলাম, গুণন। যা আছে তাই লিখলাম। 2√2 লিখলাম। ঠিক আছে? এরপরে 3√3 লিখলাম। এরপরে এই যে একটু ফাঁকি দিলাম। √2 আর এই যে 3 লিখলাম। এখন আমি এটা রাখবো না। এটা যদি না রাখি তাহলে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। এইটা যদি আমি উপরে দিই, এইটা আমি নিচে দিলাম, মানে বিপরীত লিখব। বিপরীত সংখ্যা দিয়ে আমরা গুণ করব। তাহলে এটা যেহেতু এই পাশে গুণ করছি তাহলে অবশ্যই এই পাশেও গুণ। বুঝছো এখন বিষয়টা? অর্থাৎ এই পাশেও আমরা এটা দিয়ে গুণ করছি, এটার বিপরীত। এটা উপরে যাবে, অর্থাৎ ডিনোমিনেটর উপরে যাবে আর নিউমিনেটর নিচে আসবে। এটা তাতে আমরা কাটতে পারবো। এই যে কাটি, এই যে কাটি, এই যে কাটি। এরকম থাকলে এরকম ভাবে করবা। এইভাবে গুণ করবা। ঠিক আছে? এটা কি আসলে বোঝার সুবিধার্থে করি। এরকম অন্যভাবে করা যেত। ঠিক আছে? কিন্তু তোমাদের বোঝানো অনেক কষ্ট, হয়তো আমারও কষ্ট হচ্ছে বোঝানো। কিন্তু আমি তাও মনে হয় পুরোপুরি বোঝাইতে পারিনি। যে এখানে 2 আছে, এখানে √2 আছে। নিচে দিব 2√2 আর এখানে 3 আছে √6 উপরে দিব এটা। যেহেতু এই পাশে দিয়ে ফেলছি তাহলে অবশ্যই এই পাশেও এটা দিতে হবে। আশা করি এখন একবারে কি পানির নাহাল সোজা হয়ে গেছে আমার মনে হয়। আচ্ছা বন্ধুরা, তাহলে এইটা আর এইটা কাটা যায়, আর এইটা আর এইটা কাটা যায়, তাই না? তোমরা কিন্তু কাটবে না। ঠিক আছে? আমি বোঝার সুবিধার্থে কাটতেছি। তাহলে এ রইল এ। দেখছো? আমার টেকনিকটা শুধু এ দরকার, আমার এর মান বের করব। এখন এখানে আমি কি, কি পেলাম? দেখো তো এত কষ্ট করে। উপরে হলো √3 আর নিচে হলো পায়া গেছে। তাহলে এ এর মান পেয়েছি, আবার আর এর মানও পেয়েছি। তাহলে আমার অঙ্ক হয়ে গেছে। সুতরাং নির্ণয় ধারাটি আমরা বের করব। সুতরাং কি নির্ণয় গুণোত্তর ধারা, তাই না? নির্ণয় তো গুণোত্তর ধারা বের করতে বলছে প্রশ্নে, নাকি? না অন্য কিছু বলছে? নির্ণয় গুণ এই কথা লিখলেই হবে। গুণোত্তর ধারাটি হবে, যেহেতু গুণোত্তর ধারা, গুণোত্তর ধারাটি অন্যভাবে করলেও হবে। আমি অন্যভাবে করতে চেয়েছিলাম। কিন্তু তোমাদের জন্য এটাই সহজ। এই ফর্মুলাটা জানা থাকলেই তোমাদের জন্য। এ প্রথমে গুণোত্তর ধারার সূত্র। এ আর আর এর পাওয়ার এখানে 1। এখন একটা, একটা করে বাড়াবো। প্রথমে এ, তারপরে এর সাথে আর, তারপরে এ আর স্কয়ার, তারপরে এ আর কিউব। এইভাবে যেতে, যেতে কি আপ টু অনেক দূর পর্যন্ত। এইটা হচ্ছে গুণোত্তর ধারা হবে তার একটা ফর্মুলা। ঠিক আছে বন্ধুরা? আমি অন্যভাবে করতে পারতাম। আমি ইচ্ছে করলে প্রথম পদটি পাইছি, দ্বিতীয় পদ আমি বের করতাম, তৃতীয় পদ বের করতাম, চতুর্থ পদ বের করতাম, পঞ্চম পদ বের করতাম, ষষ্ঠ পদ বের করতাম, সপ্তম পদ পর্যন্ত আছে। এই পর্যন্ত বের করি। এত কষ্ট করে কি? তাই না? আমি এর সাথে সরাসরি মানটা বসিয়ে দিই। ঠিক আছে? এত কষ্ট করার দরকার নেই। এখন আমরা কি করব? তাহলে গুণোত্তর ধারাটি হবে এরকম। এ প্লাস এ আর প্লাস এ আর স্কয়ার প্লাস এ আর কিউব প্লাস এ আর 4 ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। ঠিক আছে? আপ টু আর অনেক দূর আমরা যেতে পারি। এখন বন্ধুরা দেখো, এখন এর মান কত পেয়েছি আমরা? এর মান পেলাম √3/2 প্লাস এর মান √3/2 আর এর মান কি পেয়েছি তা কিন্তু একটা ভাবনার বিষয়। আর এর মান আমরা পেয়েছিলাম, বলো তো দেখি, আর এর মান আমরা পেয়েছিলাম রুট ওভার রুট ওভার রুট ওভার
3/2 না 2/3, সম্ভবত 2/3, 2/3 এরকম পেয়েছিলাম। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো প্লাস এর মান √3/2, এরপর √2/3 হোল স্কয়ার প্লাস আরো লিখবো, আচ্ছা লিখি, এর মান √3/2, আর এর মান হচ্ছে √2/3 হোল কিউব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এরকম যেতেই থাকবে। এখন একটু ক্যালকুলেশন করার দরকার ছিল, কিন্তু তুমি এখানে আনসার লিখলেও রাইট, কোনো সমস্যা নেই, আরো করা যায়, দরকার নেই, তুমি এই অবস্থায় রেখে দিতে পারো, অথবা তুমি করতেও পারো, দেখো করলেই সমস্যা কি, করো, সমস্যা নাই। কি দাঁড়ায় এখানে প্রথম পদটা √3/2 প্লাস এখানে কি দাঁড়াচ্ছে, তোমার আলাদা করে দাও, √3 নিচে এই 2 কে তুমি লিখতে পারো √2 ইন্টু √2, হ্যাঁ আমরা লিখতে পারি, আর ইন্টু যেহেতু এটার সাথে আলাদা করে দিলাম √2 কে, কারণ এই যে একসাথে, আর √3 কেও আলাদা করে লিখলাম, প্লাস দেখো এরপরে √3/2, এখন এখানে দেখো এই রুট আর স্কয়ার কাটা যায়, তাহলে থাকে 2/3, আর লিখবো না, আরো বের করা যায়, কষ্ট হয় অনেক, √3/2, এখানে এইটা এটা কেটে দিই, তাহলে এখানে থাকে কি এইটা আর এটা কেটে দিই, প্লাস 1/√2, ঠিক আছে। তারপরে এখানে কি থাকে দেখো তো, এখানে 2 কাটা, উপরে থাকে √3, আর নিচে √3 ইন্টু √3, আর লিখবো না, এই পর্যন্তই, √3 প্লাস 2 প্লাস 1/√2 প্লাস এইটা এটা কেটে দাও, তাহলে উপরে থেকে 1, নিচে √3, ইত্যাদি ইত্যাদি, এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তবে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত ভালো মতো অঙ্কগুলো বুঝতে পারবে। বন্ধুরা, বোঝার আগে অবশ্যই তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, তুমি যাই লেখো, যে সাবজেক্টেই লেখো না কেন, বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, যাই হোক না কেন, তুমি কি লিখছো একটু খেয়াল করো, এবং প্রত্যেকটা লাইন নিজে বুঝে লেখো, তাহলে দেখবে পরীক্ষার সময় রিভিউ করার কোনো প্রয়োজন নেই, কারণ রিভিউ করতে কখনোই ভালো লাগে না, এবং তখন নিজের ভুল ধরাও পড়ে না। তুমি যখন লিখছো, তুমি কি লিখছো বোঝা ছাড়া, আমি আমি বুঝতে চাই এবং আমি বুঝে লিখতে চাই, এই সেন্সটা যদি তোমার মাথায় থাকে, তুমি কখনোই ভুল করবে না। ওকে, অনেকখানি জ্ঞানের কথা বলে ফেলেছি, আর নয়। A lot of thanks for watching this video.